My name is Bond, James Bond. চলচ্চিত্রের পর্দায় গত প্রায় ৫০ বছর ধরে যেই চরিত্রটি অত্যন্ত জনপ্রিয় সেই চরিত্রটির নাম জেমস বন্ড, একজন গুপ্তচরের চরিত্র। আর এই ছবিতে গোল্ডফিঙ্গার পর্বে অভিনয় করেছেন তিনি যে গাড়িতে করে বিভিন্ন জায়গায় যেতেন তার অবিকল প্রতিকৃতি রয়েছে ওয়াশিংটন ডিসির ইন্টারন্যাশনাল স্পাই মিউজিয়ামে। গোল্ডফিঙ্গার চলচ্চিত্রের নায়ক জেমস বন্ড এই অ্যাস্টন মার্টিন DB5 মডেলের গাড়িতে করে বিভিন্ন দুঃসাহসিক অভিযানে যেতেন। শত্রুকে মোকাবিলা করতে ব্যবহার করতেন গাড়ির হেডলাইটের নিচে বসানো আগ্নেয়াস্ত্র এবং আশেপাশের গাড়ির চাকা ফুটো করবার জন্যে ক্ষুরোধার যন্ত্র। গাড়ির নাম্বার প্লেট প্রয়োজনে বদলে ফেলার ব্যবস্থাও রয়েছে এই গাড়িতে। ওয়াশিংটন ডিসির এই জাদুঘরে গুপ্তচর বৃত্তির প্রাচীন ইতিহাস এবং নানান কাহিনী সম্পর্কে তথ্য রয়েছে। আগাগোড়া কালো পোশাক পরা নিনজা যোদ্ধাদের আবির্ভাব ঘটেছিল সম্ভবত ৬০০ বছর আগে জাপানে। ধারণা করা হয় নিনজা যোদ্ধারা গুপ্তচর বৃত্তি এবং প্রতিপক্ষকে হত্যার কাজে সিদ্ধহস্ত ছিল। প্রাচীন জাপানে পুরুষদের পাশাপাশি মহিলারাও নিনজা যোদ্ধার প্রশিক্ষণ গ্রহণ করত বলে জানা যায়। একই ব্যক্তি মুখে দাড়ি গোঁফ লাগিয়ে হয়ে যেতে পারে অন্য কেউ। এখানে যে কয়েকজনের ছবি দেখা যাচ্ছে এরা কিন্তু সবাই একই ব্যক্তি। ছদ্মবেশী গুপ্তচরের হাত থেকে সাবধান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ৯০-এর দশক পর্যন্ত দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে শীতল যুদ্ধ চলেছে সে সময় দুই পক্ষই ব্যবহার করেছে গুপ্তচরদের। গুপ্তচরেরা অভিনব সব কায়দায় প্রতিপক্ষের গোপন তথ্য বের করবার কাজ করতেন। যেমন জুতোর হিলের মধ্যে সাউন্ড রেকর্ডার বসিয়ে দেয়া হতো। যিনি ওই জুতো পরবেন তার সব কথাবার্তা দূর নিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে আনি পেতে শুনত গুপ্তচরেরা। CIA আর KGBর মতো প্রতিদ্বন্দ্বী সংস্থার গুপ্তচরেরা কোটের বোতামের নিচে লুকিয়ে রাখত ছোট্ট ক্যামেরা। হাতঘড়ির ডায়ালের ওপর লুকিয়ে রাখা হয়েছে ক্যামেরা। টাইয়ের নিচে লুকিয়ে রাখা হতো কথাবার্তা রেকর্ড করবার যন্ত্র। প্রথম মহাযুদ্ধের সময় জার্মানির পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল মাতাহারি নামের এই মহিলাকে। হল্যান্ডে জন্ম নেয়া মাতাহারির আসল নাম মার্গারেথা। তিনি পেশায় ছিলেন নর্তকী। তিনি কি আসলেই দোষী ছিলেন কি না সে নিয়ে কিন্তু এখনও বিতর্ক আছে। এই জাদুঘরের সাথেই রয়েছে সুদৃশ্য স্পাই সিটি ক্যাফে। এই ক্যাফের ভেতরে দেয়ালেও গুপ্তচর বৃত্তির ইতিহাস সম্পর্কে নানান ছবি আর তথ্য দেয়া রয়েছে। স্পাই মিউজিয়ামের একটি অংশ হচ্ছে স্পাই সিটি ক্যাফে। এখানে বসে আপনি যে শুধু কফি খাবেন তাই নয়, দর্শনার্থীরা এখানে বসে এই শহরের বিভিন্ন রকম তথ্য জানতে পারবেন। এই ক্যাফের টেবিলে রয়েছে প্রচুর ছবি এবং তথ্য। তেমনি একটি হচ্ছে প্রেসিডেন্ট এব্রাহাম লিঙ্কন কিভাবে আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন সে সম্পর্কে তথ্য। এখানে লেখা আছে ফোর্ডস থিয়েটার, 10th স্ট্রিট, যেটি এই মিউজিয়াম থেকে খুব একটা দূরে নয়। এখানে একটি মানচিত্র রয়েছে এই শহরের, ফোর্ডস থিয়েটার 10th স্ট্রিট, এবং সেটি এখানে রয়েছে 10th স্ট্রিট। এই মিউজিয়াম থেকে হেঁটেই চলে যাওয়া যায়, যেখানে যেই নাট্য মঞ্চের সামনে এব্রাহাম লিঙ্কন আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন। এখানে লেখা রয়েছে অন April 14, 1865, জন উইকস বুথ, who had acted several times on this very stage, assassinated President Abraham Lincoln. After a massive 12-day manhunt, Booth was trapped in a burning burn, shot and killed. এছাড়াও রয়েছে আরও কিছু তথ্য, যেমন ধরুন মহিলারা বিভিন্ন সময়ে গুপ্তচর বৃত্তির কাজে ব্যবহৃত হয়েছেন, এবং এখানে লেখা রয়েছে বিওয়্যার অফ ফিমেল স্পাইস। লেখা রয়েছে উইমেন আর বিং এমপ্লয়েড by the enemy to secure information from Navy men on the theory that they are less liable to be suspected than male spies. অর্থাৎ যারা গুপ্তচর বৃত্তির হাত থেকে রেহাই পেতে চান তারা কিন্তু সাবধান থাকবেন। মহিলারাও কিন্তু গুপ্তচর বৃত্তির কাজে সমান পারদর্শী,
এবং যদি মহিলাদের কাছে তথ্য দেবার প্রবণতা থাকে তাহলে আশা করি ভবিষ্যতে সতর্ক হবেন। সারা বিশ্বে আধুনিক গুপ্তচর বৃত্তির প্রসার ঘটেছে ইন্টারনেটের সুবাদে। মানুষ এখন দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে প্রায় প্রতিটি ক্ষেত্রে কম্পিউটার এবং ইন্টারনেটের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এর ফলে গুপ্তচরদের কাজ অনেক সহজ হয়েছে, আর গুপ্তচরের সংখ্যাও ক্রমশ বাড়ছে বলেই মনে হয়, কারণ ইমেল পাসওয়ার্ড চুরি করে একে অন্যের ব্যক্তিগত তথ্য জেনে নেবার ঘটনা প্রায়শই লক্ষ্য করা যায়। স্পাই সিটি মিউজিয়ামে যখন আমি বসে আছি তখন দুজন দর্শনার্থী এসেছেন এই ক্যাফেতে। তাদের সাথে একটু গল্প করা যাক। আমার ডান পাশে বসে আছে ক্যারোলাইন আর আমার বাম পাশে বসে আছে রেইচেল। ক্যারোলাইন এসেছে ভার্জিনিয়া থেকে এবং রেইচেলও ভার্জিনিয়া থেকে এসেছে। চলুন তাদের সাথে একটু কথা বলা যাক। হাই ক্যারোলাইন, হাউ আর ইউ ডুইং? Great. You know what, this is Spy Museum. What do you think of having a spy museum in the capital of this country? I think it's really nice because lots of people live here, so they're kind of close to here, so they can just come here and see the history of them. Okay, there are all sorts of museums in this city, but why a spy museum? What do you think of this spying thing and having a museum on that? Well, I think they should have one because people should know about them, and it shows the history of Navy and stuff, and they can help our country. Rachel, as I was talking to Caroline about this, what do you think of having a spy museum? I think it's a great idea. It really opens up some of the mysteries in our government and to deal with spies, separate legend and myth from truth. But you know, people have cell phones with cameras these days and they can record stuff very easily, and also if they want to, they can do things secretly as well. So do you think this museum might actually give people more ideas about how to do that kind of stuff? I think it will, but I think that would be a good thing because what we do in private should be the same as what we do in the public eye, and it is going to make me be more careful about what I do in public and if I act more silly or not. But it might be a good thing to make sure that all of us are watching everyone else's behavior and that there's more control in our society. So the things that you have seen in this museum, which ones you found most interesting so far? Oh, I found it so fascinating that they have cameras and buttonholes. I mean, in the 60s and 70s, I had no idea our technology was so advanced that we could actually spy during the Russian war when we were dealing with the nuclear arms race. I had no idea that our government was actually using this technology to spy on other countries like that. Also, they had that shoe thing that was used as sound recording stuff. Yes, that's amazing. I wonder how the walking and the sound of them walking doesn't interrupt the dialogue, but it's just fascinating that they could actually fit it in a shoe and hear through the rubber and everything. You know, James Bond, it's a well-known movie, and the car that was used in Goldfinger, I think the actor was Sean Connery. Yeah. They have a replica of that car upstairs. Did you see it? Yes, I did. I'm amazed with how much they can put in a car. I wish they could do that to every car. Are you into spy movies at all? Yes, I am. I love action movies, so especially James Bond. Sean Connery was my favorite. So with all the different gear and knowing that they actually use that in real life, I had no clue. What do you think of spying from ethical point of view? I think it depends on the ethics behind it, the reason why they're spying on another country, but I believe that if it protects the good of the people, it's the moral thing to do to make sure that we keep our citizens safe in our country. Thank you so much for your time, Rachel. Thank you. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সাইবার যুদ্ধের সম্ভাবনাকে গুরুত্বের সাথে নিয়েছেন। তিনি সতর্ক করে দিয়েছেন, ইন্টারনেট প্রযুক্তিকে ব্যবহার করে প্রতিপক্ষ যে কোনো সময় চূড়ান্ত আঘাত হানতে পারে। ইন্টারনেটের এই যুগে গুপ্তচর বৃত্তির চরিত্র সম্পূর্ণ বদলে গেছে। এখন হাজার হাজার মাইল দূরে বসেও একজন গুপ্তচর আপনার ইমেল অ্যাকাউন্ট, আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি একটি দেশের সর্বোচ্চ পর্যায়ের গোপন তথ্য জেনে নিতে পারছে। সুতরাং সবাইকে এখন অনেক বেশি সতর্ক থাকতে হবে, আর সে কথাই বলছেন আজকের নেতারা
এবং প্রেসিডেন্ট ওবামাও সে কথাই বলেছেন। সবাই নিরাপদে থাকুন, সতর্ক থাকুন, আপনার আশেপাশেই থাকতে পারে গুপ্তচর। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।